দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ব্রেকিং নিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন যে ব্রেকিং যে কোনো নিউজ হলে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আজকে আমরা আলোচনা করব মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, যিনি 2012 সাল থেকে বাংলাদেশে নিখোঁজ রয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ছিলেন এবং তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, বাট এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মেজর জিয়াউল হকের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জঙ্গির সাথে সম্পৃক্ত এবং এই হিসাবে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস রিলিজও দেওয়া হয়েছিল যে তাকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাকে বহিষ্কার করা হলো আর্মি থেকে। কিন্তু একজনকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আর্মি থেকে সাসপেন্ড বা বহিষ্কার করা হলেও তিনি নিখোঁজ কেন হবেন, এই বিষয়টি নিয়ে প্রশ্ন। আজকে 2012 সাল থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিগত সরকারের হাসিনা সরকারের পতনের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া গিয়েছে। আর্মির আবদুল্লাহ আল আমান আজমি উনি আয়নাগরে ছিলেন, তার সন্ধান পাওয়া গেছে, কিন্তু মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক তার এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তার আত্মীয়স্বজন যারা আছেন তারা অনেকেই এখন পর্যন্ত বিনিদ্র দিন এবং রাত যাপন করছেন। তারা মনে করছেন যে কোনো সময় হয়তো খবর পাওয়া যাবে, যে কোনো সময় হয়তো তিনি এসে বলবেন যে আমি ফিরে এসেছি। এই একটা অবস্থার মধ্যে 2012 সাল থেকে তার পরিবার রয়েছে এবং তারা এখনও জানেন না তিনি কী অবস্থায় আছেন, কোথায় আছেন, আদৌ তিনি বেঁচে আছেন না তাকে নিখোঁজ করে মেরে ফেলা হয়েছে, কিছুই জানেন না তারা। সো আজকে এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করতে চান, তার শুভাকাঙ্ক্ষী, তার পরিবারের লোকজন এবং আর্মিতে যখন তিনি ট্রেনিং গ্রহণ করেন তার ইনস্ট্রাক্টর ছিলেন তিনিও আছেন, তার কেমন ছিলেন সেই মেজর জিয়া এবং তার আচার আচরণ, তার নীতি নৈতিকতা কেমন ছিল সেই বিষয়টি তিনি আজকে জানাবেন আমাদেরকে। যাই হোক, আজকে অতিথি হিসেবে যারা আমাদের সাথে আছেন তাদের মধ্যে আগে যারা বলেছি আপনাদের, মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের ইনস্ট্রাক্টর, আর্মিতে যখন তিনি বাটিয়ারি মিলিটারি একাডেমিতে যখন তিনি ট্রেনিং নেন তখন তার ইনস্ট্রাক্টর ছিলেন কর্নেল আবু সৈয়দ আলী আহমেদ, উনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন ওনার চাচাতো ভাই সৈয়দ হক এবং বাংলাদেশে বিশেষ করে সিলেটের একটি প্রকাশনা সংস্থা পাণ্ডুর প্রধান জনাব বায়েজিদ মাহমুদ ফয়সল আমাদের সাথে আছেন, তিনি একজন সাংবাদিকও। সো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। যে প্রথমে জানতে চাইব মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের ব্যক্তিগত লাইফ সম্পর্কে। আমি প্রথমেই শুরু করি সৈয়দ হক, ওনার চাচাতো ভাই। জনাব হক, আপনাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে, শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি শুনতে পাচ্ছেন? জি জি, অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে এবং যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তার সাথে যারা শুনছেন বা দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অসংখ্য ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আপনি তো যুক্তরাষ্ট্রে রয়েছেন, টেক্সাসে আপনি অবস্থান করছেন, রাইট? জি, আমি টেক্সাসের হিউস্টন শহরে আছি। আচ্ছা, আছেন। এবং আপনার চাচাতো ভাই হচ্ছেন কর্নেল মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, রাইট? উনি তো আপনার চাচাতো ভাই। সো আপনি কি একটু বলবেন যে কিভাবে কি হয়েছিল, উনি ওনার পড়াশোনা, ছোটবেলা থেকে পড়াশোনা কোথায় করেছেন, দেন কিভাবে উনি আর্মিতে গেলেন, দেন নিখোঁজ হলেন কিভাবে? সো আসলে ও আমার বয়সে 2 বছরের ছোট এবং ক্লাসেও সে আমার 2 বছরের ছোট ছিল। আচ্ছা। তো মোটামুটি স্কুল লাইফটা ওর এবং আমার আমরা স্কুলে একসাথে আমরা যাওয়া আসা করতাম। আমার এখনো মনে আছে, আমার আব্বা আমাদেরকে গাড়ি দিয়ে নামিয়ে দিতেন এবং তারপরে আমরা একসাথে স্কুল থেকে রিক্সা দিয়ে আসতাম। সে ছোটবেলা থেকে সে তুখোর, দারুণ মেধাবী সে ছিল, যেটা যে মেধাটাকে বলা যায়। আপনি একটু ক্যামেরার পিছনে যান, আপনার মুখ কেটে যাচ্ছে একবার ক্যামেরা থেকে। হ্যাঁ জি, যে মেধাটাকে বলা যায় যে গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। সে এত মেধাবী ছিল, এক সময় সে সিলেট ক্যাডেট কলেজে আপনার সুযোগ পায়। সে সিলেট ক্যাডেট কলেজে আপনার চলে গেল। তারপরে সিলেট ক্যাডেট কলেজ থেকে আপনার দারুণ সে রেজাল্ট করলো। তারপরে আমি খুব সংক্ষেপে আমি মূল পয়েন্টস গুলো আমি তার নিয়ে আসতেছি। তারপরে সে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সে আপনার চান্স পেল। মিলিটারি একাডেমিতে চান্স পাওয়ার পরে আমি যতটুকু জানতে পারছি, আমার যারা বিশেষ করে আমার মায়ের সাইড অনেকেই সামরিক বাহিনীর সাথে আপনার সংশ্লিষ্ট ছিলেন, অনেক অফিসার ছিলেন।
এখনো আছেন বা রিটায়ার্ড হয়ে গিয়েছেন, জি বা আমি তখন আমরা জানতে পেরেছি যে বিএমএ থেকে সে যখন কমিশন পায়, যখন সে পাসিং আউট হয়, জি নাম্বার ওয়ান সে সৌরভ বনার পায়। সৌরভ বনার সম্পর্কে আপনারা জানেন, বেস্ট ক্যাডেট। হুম হুম তারপরে মিলিটারি একাডেমি থেকে যখন একজন, এটা আমার আমি যদি ভুল বলি, শ্রদ্ধা কর্নেল সৈয়দ আলী আহমদ শাহকে শুধরাই দিবেন, আমি তো হয় তখন টোটাল 60টা বেস্ট ক্যাডেটদের জন্য টোটাল 60টা বিশেষ পুরস্কার রাখা হয়। মানে এক একটা অ্যাক্টিভিটিজের জন্য আপনার সে একাই 60টার মধ্যে সে একাই 5টা পুরস্কার সে অর্জন করেছিল, একজন অফিসার। জি এনিওয়ে, সে দারুণ মেধাবী ছিল। তারপরে তো আপনার সে পোস্টেড হইয়া অল্প বয়সে আপনার সোফার, আমি রিমেম্বার, আমার যতটুকু মনে আছে, সে খুব সম্ভব আপনার লেফটেন্যান্ট থাকা অবস্থায় মনে হয় সে আপনার কানাডাতে তাকে বিশেষ একটা কোর্সের জন্য পাঠানো হয়, এবং তাকে আর্মির খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গাতে তাকে আপনার পোস্টিং দেওয়া হয়, এবং অতুলনীয় একজন সে মেধার অধিকারী ছিল। এবং আরেকটা জিনিস লক্ষণীয় ছিল ছোটবেলার থেকে আপনার, সে কিছুটা ছিল আপনার, সে কিছুটা ধার্মিক টাইপের ছিল। সে ধার্মিক টাইপের বলতে আপনার নামাজ, তারপরে আপনার রোজা, তারপরে হালাল হারাম, তারপরে আপনার মানুষের ভালো করা, জি তারপরে যে ইসলামের আপনার যেটা মানে আমাদের যে বেসিক যে ইয়েগুলো আপনার, সে এইগুলো আপনার একটু মেনে চলে আপনার চলতো, ঠিক আছে। জি সো এবং সে একটা আদর্শ নিয়ে আপনার চলার চেষ্টা করত, এবং একজন নিদারুণ ভদ্রলোক ছিল, কোনো সন্দেহ। এবং তার মধ্যে আরেকটা জিনিস আমাকে এখানে বলতে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন এত সম্মান দিয়েছিলেন এই অল্প বয়সে। তার মধ্যে কখনো আপনার আই এম এ মিলিটারি অফিসার, আই ওয়ান্ট টু শো মাই সাম পাওয়ার্স, গার্ডস, প্রাইড, আপনার বাহাদুরি, ফুটানি, অহংকার, এইসবের সে আপনার কোনো ধারে কাছে ছিল না। জি সো উনি কি মেরিট ছিলেন? সে আপনার বিবাহিত ছিল, এবং আপনার আনফরচুনেটলি তার প্রথম ওয়াইফ আর্লি এজে আপনার, তারই আপনার আপন মামাতো বোন সে বিয়ে করেছিল আপনার। আনফরচুনেটলি সে দুরারোগ্য ব্লাড ক্যান্সার জনিত কারণে আচ্ছা আচ্ছা তার ওয়াইফটা আপনার অকালেই সে মারা যায় আপনার। তারপরে সে আবার আপনার বিবাহ করে তারপরে তো আপনার তার ওই ওয়াইফ এখনো আছে। আচ্ছা, সো ওনার কোনো ছেলে মেয়ে আছে নাকি আপনার? তার প্রথম ওয়াইফের ঘরে একটা ছেলে আছে আপনার। সোফার আমার মনে হয় সে এখন হয়তো খুব সম্ভব ইউনিভার্সিটি শুরু করে দিচ্ছে, আমি যদি ভুল না বলি, খুব সম্ভব। আর দ্বিতীয় ওয়াইফের ঘরে যে বাচ্চা কাচ্চারা এগুলা স্কুল গোয়িং। আচ্ছা, সো উনাকে আর্মি থেকে, উনি যখন আর্মিতে ছিলেন, উনি তো লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট, দেন শেষ পর্যন্ত মেজর পর্যন্ত উনি গিয়েছেন, রাইট? সো উনাকে কবে আর্মি থেকে বহিষ্কার করা হলো এবং কেন বহিষ্কার করা হলো? এটা একটা খুব ভালো কথা। আপনার তখন আমি আমেরিকাতে হঠাৎ আপনার আমি ঘুম থেকে উঠে আপনার ফোন চালাইলাম, ইন্টারনেটে ঢুকলাম, তখন আপনার দেখি একটা তুলপাড় শুরু হয়েছে বাংলাদেশে, যে আপনার নিউজ আসছে বিভিন্ন মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যে মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক সে আপনার আর্মিতে সে একটা আপনার কুয়ের সাথে সে জড়িত ছিল, এবং তার সাথে আরো কয়েকজন সিনিয়র জুনিয়র সহযোগী অফিসার ছিলেন। তারা মিলে একটা আপনার শেখ হাসিনা সরকারকে নাকি তারা ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল, এবং তাকে এরকম একটা স্টেটমেন্ট দেয়া হয় যে ডিজিএফআই তাকে প্রায় ধরে ফেলেছিল, কিন্তু সে অত্যন্ত চালাক, সে অত্যন্ত আপনার স্মার্ট, সে ডিজিএফআই থেকে সে পালিয়ে যেতে বা তাদের আর্মির গোয়েন্দা সংস্থার বেড়াজাল থেকে সে পালিয়ে যেতে সক্ষম হয়। সো হি ইজ ওয়ান্টেড
তাকে খোঁজা হচ্ছে, তার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এইটা হইলো কি আপনার প্রাথমিকভাবে কি সে কু করতে চেয়েছিল ইত্যাদি ইত্যাদি। এর কিছুদিন পরে আমরা জানতে পারি তারপরে তো সে নিখোঁজ। তারপরে আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমাদের গ্রামের বাড়িতে, তার শ্বশুর বাড়িতে ওনারা গিয়া তার খোঁজখবর নিত, ওনারা জানতে চাইতো সে কোথায় আছে বা কি, তাকে খোঁজা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন ওনারা জানতে চাইতো। তারপরে যেটা আমরা কিছুদিন পর আমরা দেখতে পেলাম যে আরেকটা নিউজ আসছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, হোম মিনিস্ট্রি থেকে বা ডিজিএফআই থেকে বা হোয়াটএভার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা ফর্মালি জানানো হচ্ছে যে তার সাথে জঙ্গি কানেকশন আছে। আচ্ছা, ঠিক আছে, সে বাংলাদেশের কিছু জঙ্গি গ্রুপের সাথে হি গট ইনভলভ, এবং তার একটা আপনার এইভাবে মানে একের পরে এক একটা আপনার আসতে শুরু করে। সো এরপর থেকে মানে উনি নিখোঁজ হওয়ার পর থেকে ওনাকে চাকরিচ্যুতির পর থেকে আর তার কোনো খবর পাওয়া যায় নাই না। এরপর থেকে অ্যাবসলিউটলি আমরা জানি না, অ্যাবসলিউটলি তার ফ্যামিলি এবং সে, আমরা সবাই তার মানে আমরা জানি না যে এরপর থেকে সে বেঁচে আছে, আদৌ সে বেঁচে আছে নাকি মারা গিয়েছে নাকি আয়নাঘরে আছে না কোথায় আছে, আমরা কিচ্ছু বলতে পারি না, আমরা কিচ্ছু জানি না। ওনার বাড়ি সিলেট কোন জায়গায়? সিলেটের আপনার মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার কাছে আবার আসছি। আমি আপনার কর্নেল ওয়ালিদ সাহেবের, সরি আমাদের কর্নেল সৈয়দ আলী আহমেদ, ওনার কাছে একটু যাই। আলী আহমেদ সাহেব, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি তো সিলেট থেকে বোধহয় সংযুক্ত হয়েছেন আমাদের সাথে, রাইট? যে আপনি সাউন্ড আনমিউট করেন একটু প্লিজ, আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু। জি জি, আপনি একটু ক্যামেরার বিহাইন্ডে যাবেন, ক্যামেরার একটু বিহাইন্ডে যান, আপনার মুখটা ক্লিয়ার। এখন ঠিক আছে। জি, সো আপনি তো ইনস্ট্রাক্টর ছিলেন মেজর সৈয়দ জিয়াউল হকের। সো আমি শুধু ইনস্ট্রাক্টর ছিলাম না, আমরা ছিলাম ফ্যামিলি ফ্রেন্ডস। ও ফ্যামিলি, আচ্ছা আপনি একটু ক্যামেরার একটু বেঁকে যান, আপনার মুখ অর্ধেক কেটে গেছে আপনার ক্যামেরা থেকে। হ্যাঁ, আর একটু বেঁকে যান। হ্যাঁ, এখন ঠিক আছে। জি জি। জিয়াউল হকের মামা এবং জিয়ার মা নাম রুকেয়া, তাকে আমি রুকেয়া বলেই ডাকতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যখন জিয়াউল হক যখন বিএমএ তে ক্যাডেট হয়, তখন সে চতুর্থ দিনে আমাকে সম্ভবত ফোন করে মইনুল বলল যে রুকেয়ার ছেলে বিএমএ তে গেছে। এরপরে আমি তাকে খোঁজ করে বের করলাম, এবং সবচেয়ে কোইন্সিডেন্স হচ্ছে আমার ছেলে ছিল 40 লং কোর্সে। আমার ছেলে মেজর সৈয়দ আলী আশফাক, সে ছিল 40 লং কোর্সে, আর ভাগনা সৈয়দ জিয়াউল হক ছিল 41 লং কোর্সে। আচ্ছা আচ্ছা, খুব কাছাকাছি। তো আমার ওয়াইফ যখন শুক্রবারে রান্না বাড়া করে তার ছেলের জন্য খাবার নিয়ে যেতেন, তো জিয়াউল হক এসে হাজির হতো, মামি কি খবর, জলদি আসো, শরীক হয়ে যাও। তো আশফাক এবং জিয়া একসঙ্গে খাওয়া দাওয়া করত। দুজনের স্বভাব চরিত্রের মধ্যে খুব মিল ছিল, দুজনেই খুব ধার্মিক ছিল, দুজনেই নামাজ পড়ত, এবং দুজনেই প্রায়, জিয়া একটু উচ্চতায় কম ছিল, তো তারপরেও তার মানে ব্যক্তিত্ব এবং তার সাহস অসাধারণ ছিল। আমি বিএমএ তে আমার জীবনে প্রায় আমি 12 বছর বিএমএ তে পড়িয়েছি, 4 বছর করে 3 বার। এই 12 বছরে আমি প্রায় 40টা লং কোর্স, 36টা লং কোর্স বিএমএ তে পড়িয়েছি। আমার জীবনের শ্রেষ্ঠ ক্যাডেট যারা, এদের মধ্যে আব্দুল্লাহিল আমান আজমি, তারপরে আব্দুল্লাহিল বাকি, একজন ছিল কামারুজ্জামান, সে পরে কুমিল্লার জিওসি ছিল, এবং ছিল শিকদার, কর্নেল শিকদার, আর এই জিয়াউল হক। এরা ছিল আমার খুব প্রিয় ছাত্র, কারণ এরা মেধায় অসাধারণ ছিল। তো জিয়া আমার কাছে প্রথম দিকে সেই কি ছিল, ভয় পেত। পরে আমি বললাম যে ভয়ের কিছু নাই, তুমি আমার ক্যাডেট, এখানে আত্মীয়তা কিছু না, পরিচয় কিছু না, ক্যাডেট, আমি ইনস্ট্রাক্টর, তুমি ওইভাবে চলবা। এরপর থেকে সে খুব ভালো করতে শুরু করে, এবং ট্রেনিং এর পরে
সে আমি ওদের ট্রেনিং ফিনিশ হওয়ার আগে ওকে আমি 3rd টার্মে রেখে পোস্টিং হয়ে গেলাম, এবং সে পরে 4th টার্ম করে সে সৌরভ অনার পেল, তারপরে সে উসমানী গোল্ড মেডেল পেল, তারপরে টেকট্রিক্স ফ্ল্যাগ পেল। ওই যে বললো সৈয়দ হক যেটা বললো যে সে 5টা পুরস্কার একাই পেয়েছে, জি। তো সে পেয়ে এক অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে, জেনারেল আজমির পরে এত মেধাবী এবং এত উচ্চ বেশি নাম্বার আর কেউ পায় নাই। আজমি এই পর্যন্ত বাংলাদেশ মিলিটারি একাডেমির সর্বোচ্চ নম্বর প্রাপ্ত অফিসার, জি, জেনারেল আজমি। এবং জিয়াউল হকও একজন খুব নাম মানে উচ্চ নাম্বার প্রাপ্ত অফিসার। তো এই ছিল তাদের কোয়ালিটি। আমি যখন আমি ইংলিশ ইনস্ট্রাক্টর ছিলাম, পাবলিক স্পিকিং পড়াতাম, ইংরেজি প্রনাউন্সিয়েশন শেখাতাম। তো দেখতাম যে তার প্রনাউন্সিয়েশনের মধ্যে প্রথম দিকে একটু সামান্য প্রবলেম থাকলেও খুব সহজে কভার করে ফেলত, অর্থাৎ সে মেধাবী এবং যত্নবান ক্যাডেট ছিল। তারপরে তাকে আমি আমার ছেলে বললাম না, দুজনই একসঙ্গে নামাজ টামাজ পড়তো, জুম্মায় যেত একসঙ্গে, গল্পও করতো একসঙ্গে। তারপরে ও জিয়াউল হক এজ এ ক্যাপ্টেন স্টাফ কলেজ করবার সুযোগ পায়। আমাদের যে আর্মি স্টাফ কলেজ, এটা সব মেজররা করে, সে ক্যাপ্টেন হিসেবে সুযোগ পায়। সে ছিল মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের G3 ছিল, মানে গ্রেড 3 অফিসার, ক্যাপ্টেনরা গ্রেড 3 হয়। আচ্ছা, তো সে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটে একজন ক্যাপ্টেন ছিল, আর্মি হেডকোয়ার্টারে। অপারেশনস ডাইরেক্টরেট এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওখান থেকে পিএসসি করে সে যখন ফিরে আসার পরে কি জানে কি ঘটলো, তারপরে সে এখান থেকে, এখন সরকার বলছে পালিয়ে গেছে, আর আমরা বলছি যে সে নিখোঁজ হয়েছে। সরকার পালিয়ে গেছে নাকি ধরে নিয়ে তাকে গুম করেছে না খুন করেছে কিছুই বলেনি। আমরা জানি যে সে গুম হয়ে আছে, কিন্তু সরকার বলেছে সে পালিয়ে গেছে এবং করেছিল। এইটাই শেখ হাসিনার সব ম্যানুভারের জন্য, ওনার প্রচেষ্টার জন্য এই কাজটা হয়েছিল। এরপরে আমরাও জিয়াউল হক সম্পর্কে খোঁজ খবর নিতে খুব ভয় পেতাম, যেহেতু আমি দেশেই থাকি। এই যে গত কয়েক বছর ধরে গত 5 বছর ধরে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ শুরু করেছি, সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন রকমের কর্মযজ্ঞে আমরা অংশগ্রহণ করেছি। তখন আমি কয়েকবার নির্ভয়ে আমি স্ট্যাটাস দিয়েছি যে আজমির সন্ধান চাই, আজমির নিরাপত্তা চাই, জিয়াউল হকের সন্ধান চাই এবং জিয়াউল হকের নিরাপত্তা চাই। আজমির জিয়াউল হকের নিরাপত্তা চেয়ে আমি কয়েকটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, এবং এই জন্য আমি বেশ কিছু মানুষের কাছ থেকে একটু ধমক খেয়েছি, একটু ভীতিও পেয়েছি। তারপরে যখন এইবার দেশে যখন শুরু হলো, জানুয়ারি থেকেই শুরু হয়েছে প্রচেষ্টা যে কিভাবে সরকারকে কাট করা যাবে। তো সেই করতে 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 ছাত্ররা এই আপনার বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে শুরু করলো যাত্রা জুলাই মাসের 1 তারিখে। তো জুলাই মাসের 15 তারিখে একজন ছাত্রকে গুলি করে মারলো পুলিশ। এরপর থেকে দাবানল ছড়িয়ে পড়লো পুরা বাংলাদেশে। আগস্টের 5 তারিখে ওই প্রসঙ্গে আমরা যাচ্ছি, আমরা এটার উপরে থাকছি। সো আপনার জিয়াউল, আমি বলছি আপনাকে, তো 5 তারিখে যখন আপনার স্বৈরাচার পালিয়ে গেল, তখনও আমি স্ট্যাটাস দিয়েছি আজমিকে এবং জিয়াউল হককে খুঁজে বের করা উচিত এবং তাদেরকে জনসমক্ষে নিয়ে আসা উচিত। এই প্রসঙ্গে আমি কথাটা বললাম। তো এরপর থেকে আজ পর্যন্ত আজমিকে পেয়েছি, আজমির সঙ্গে আবার ফোনে কথা হয়েছে। জিয়াউল হকের এখনো কোনো খোঁজ খবর পাইনি, জানি না সে কিভাবে আছে, আল্লাহ তাকে কিভাবে রেখেছেন এবং তাকে তারা মেরেছে না বাঁচিয়ে রেখেছে না কি সে আসলেই পালিয়ে গেছে, সেটা ধূম্রজালের মতোই আমাদের কাছে রয়ে গেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি দুটো প্রশ্ন করতে চাই আপনার এই স্টেটমেন্টের পরে। একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখানে কিভাবে ইনভলভ হলো, যে যুক্তরাষ্ট্র কত বলেন 50 লাখ টাকা যে ঘোষণা করলো না, আমি তো
আমি আপনাকে এই তথ্য দিতে পারবো না, কিন্তু আমরা পত্রিকায় এইসব খবর দেখেছি। কারণ যুক্তরাষ্ট্রে যদি কেউ, যুক্তরাষ্ট্রের মধ্যে যদি কেউ আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে, অথবা এমন কেউ যদি হয় যে যুক্তরাষ্ট্রের স্বার্থ আপনার মানে স্বার্থের বিরোধী কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ইনভলভ থাকে, তাহলে বাইরে থাকলেও তার বিরুদ্ধে আপনার যুক্তরাষ্ট্র ওয়ারেন্ট ডিক্লেয়ার করতে পারে, যেমন আপনার লাদেনের বিরুদ্ধে করেছে বা এরকম যারা ছিল। বাট মেজর সৈয়দ জিয়াউর রহমান যুক্তরাষ্ট্র করলো না, এই দেশের কোন এজেন্সি করে ওদের নাম নিল সেটা আমরা বলতে পারবো না। আমরা শুধু জানি যে তার মাথার মূল্য 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা ওকে, এই দেশে প্রচার হয়েছে প্রচুর। আচ্ছা, সো আপনি এই গেল একটা, তাহলে এটা আমরাও জানি না যে আমেরিকা এর সাথে ইনভলভ ছিল কিনা। বাট বাংলাদেশ গভর্নমেন্ট কি কোনো পুরস্কার ঘোষণা করেছিল, তাকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা দেওয়া হবে, এরকম কিছু ঘোষণা করেছিল? আমরা জানি কে করেছে জানি না, কিন্তু ঘোষণা হয়েছিল সেটা শুনেছি, এটা পত্রিকায় দেখেছি। সো আরেকটা প্রশ্ন আমরা করতে চাই যে আপনি বলছেন আপনার ছেলে এবং উনি দুজনই খুব ঘনিষ্ঠ ছিল এবং আপনার বাসায় উনি আসতেন এবং উনি খুব ধার্মিক ছিলেন। সো আপনি কি উনাকে বাসায় আসতো না, ওরা ওই যে ক্যাডেট মেসে রাইট, আমার ওয়াইফ যেতেন, আমার মেয়েরা রাইট, ওদের সঙ্গে কথা হতো রাইট। সো উনাকে কখনো আপনার তো স্টুডেন্ট ছিলেন উনি, উনাকে কি আপনার কখনো মনে হয়েছে যে হি ইজ ইনভলভড ইন এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ অর পলিটিক্যাল পার্টিজ অর মোটিভেটেড বাই এনি পলিটিক্যাল আইডিওলজি? না, ক্যাডেট সময় আমরা এগুলো বুঝতে পারি না, বিকজ ক্যাডেটদের সঙ্গে আমাদের কাজ হচ্ছে শুধু ক্লাস এবং ট্রেনিং, অন্য কোনো বিষয়ে কখনো আলাপ করার সুযোগ নাই। ওকে, আপনি তো সেনা কর্মকর্তা ছিলেন এবং সেনাবাহিনীর কালচার আপনার জানা আছে, এবং শেখ হাসিনা যাকে বলছেন আপনার স্বৈরাচার, সেই সরকারের যে 15 বছরের যে শাসন এবং বিভিন্নভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষে গুম, খুন, হত্যা, রাহাজ অনেক কিছু হয়েছে। আপনার কাছে কেন জিয়াউল হক সাহেবকে মানে এই চিহ্নিত করা, তাকে চাকরিচ্যুত করা, তাকে মানে জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া এবং তার যে আপনার নিখোঁজ হওয়া, এটাকে আপনার কাছে কি মনে হয়, কেন হতে পারে বলে মনে হয় আপনার? এই বিষয়ে আমার কোনো কিছুই মনে হয় না, আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না, কারণ সরকার কখন কার সম্পর্কে কি ধারণা নিবে সেটা সরকারের সম্পূর্ণ গোয়েন্দা বিভাগের একান্তই কাজ, এবং সরকারের সদিচ্ছা, কারো প্রতি বীতশ্রদ্ধ, কারো প্রতি শ্রদ্ধা, কারো প্রতি ভালোবাসা, কারো প্রতি বিদ্বেষ, এইসব কারণে এগুলো হয়। আপনি কি মনে করেন যে জিয়াউল হাসান নামে একজন লোক যাকে গ্রেফতার করা হয়েছে, ডিজিএফআই এর সাথে কাজ করতেন, উনি আয়নাগরের মনে করা হয় তিনি হচ্ছেন আয়নাগরের মাস্টার মাইন্ড, এবং ওনার যে ক্যারেক্টারিস্টিক বা ওনারা যেভাবে অপারেশন করতে, তা থেকে মনে হয় না যে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু লোক বিগত সরকারের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছিল? আমার তো মনে হয়, এবং আমার মনে হয় যে জিয়াউল হক জানবে যে আমাদের জিয়াউল হক কোথায়, জিয়াউল হাসান জানবে জিয়াউল হক কোথায় আছে, আমি সৈয়দ হক আপনার কাছে জানতে চাই, আপনারা কি এই যে এই সরকারের মানে বিগত সরকারের হাসিনা সরকারের পতনের পরে আপনারা বর্তমান যে নতুন সরকার ক্ষমতায় আসছেন তাদের সাথে কি যোগাযোগ করেছেন তার ওয়ার অ্যাবাউট জানার জন্য, কোথায় আছেন, বা আপনাদের সাথে কি সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে যে উনি কোথায় আছেন, ওনার অবস্থান জানার ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা? সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করবে না, আমরাও যোগাযোগ করতে পারি না। সরকারের পলিসি হচ্ছে যারা এগ্রিভ পারসন তারা অভিযোগ করবে, সরকার দেখবে। আপনারা কি অভিযোগ করবেন সরকারের কাছে যে আমাদের এইরকম যে লোক হারিয়ে গেছে 2012 সাল থেকে আমরা খুঁজে পাচ্ছি না? আমি তো এগ্রিভ হওয়ার, আমি এটা চাওয়ার মতো কি বলবো, আমার কোনো যোগ্যতা নাই। এটা চাইতে হবে তার ভাই সৈয়দ হক চাইতে পারে, তার বাবা চাইতে পারে, তার মামা এবং যিনি শ্বশুর তিনি চাইতে পারে। ওনারা কি সৈয়দ হক আপনাদের পরিবারের পক্ষ থেকে কি করা হয়েছে? যে আগে বুঝলাম যে শেখ হাসিনা পাওয়ারে ছিলেন। আপনার সাউন্ড আনমিউট করেন প্লিজ, আপনার সাউন্ড আনমিউট করেন। জি, আপনি নিচে দেখেন, আপনার ফোনের নিচে
তার ভাই আমি ঘুমাতে চলে যাব। আচ্ছা, সো আপনার কাছে সর্বশেষ জানতে চাইছে যে আজমির সাহেবকে পাওয়া গেছে আয়নাগরে, এবং মেজর সৈয়দ জিয়াউল হক, উনাকে আপনার কি মনে হয়, যে হোয়াট ইজ ইয়ার অ্যাসেসমেন্ট, যে আপনি কি মনে করেন যে আজকে 12 সাল থেকে অলমোস্ট 16 বছর বোধহয় হয়ে গেছে, অলমোস্ট 12 বছর, রাইট? সো 12 বছর আপনি কি মনে করেন যে এখনো কোনো আশা আছে ওনাকে খুঁজে পাওয়ার? হ্যাঁ, আশা তো আছেই। কারণ হলো এখন সরকারকে যেটা করতে হবে, তার বিরুদ্ধে যত অভিযোগ আছে জঙ্গি, এইসব অভিযোগ প্রত্যাহার করলে পরে ধরেন আমরা দুটা প্রবাবিলিটি আছে, একটা হচ্ছে সরকার মেরে ফেলেছে, আর একটা হচ্ছে সরকার বলছে সে পালিয়ে গেছে। তো সে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সরকার যদি তার বিরুদ্ধে সকল রকমের অভিযোগ প্রত্যাহার করে, হয়তো ক্ষীণ আশা আছে যে হয়তো সে ফিরতে পারে। আচ্ছা, সরকার বাট বিগত সরকারের আমলে যদি যে অভিযোগ, এই অভিযোগ যদি মিথ্যা হয়, তাহলে উনি তো ফোনেও তার পরিবারের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতো যে আমি জীবিত আছি, তোমরা চিন্তা করো না। এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি সৈয়দ হক? না না, এরকম কিছু ঘটে নাই। সো আপনারা এই যে বর্তমান যে সরকার, এই সরকারের কাছে আপনারা কি কোনো অভিযোগ করেছেন যে খুঁজে বের করার জন্য? এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। আমি যখন আপনাদের অনুষ্ঠানের ব্যাপারটা আমাকে শ্রদ্ধেয় আজিজুর রহমান ভাই যখন আমাকে জানিয়েছেন এরকম যে আপনারা একটা প্রোগ্রাম করছেন, এবং আজিজ ভাই জানেন আমি বা ওই যে বাইজুদ মাহমুদ ফয়সল, ওনারা জানেন আমি ওর ঘনিষ্ঠ সম্পর্ক, চাচাতো ভাই, তো ওনারা আমার সাথে যোগাযোগ করেন, এবং ইমিডিয়েটলি আমি আসলে আমি এখানে খুব শর্টলি বলে ফেলি, মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের বাবা মানসিকভাবে উনি বিগত কয়েক বছর থেকে আপনার অসম্ভব ধরনের একটা বিপর্যস্ত অবস্থা, অসুস্থ, মানে কমপ্লিটলি হি ইজ আউট অফ, ইউ ক্যান সে লাইক দ্যাট, হি ইজ আউট অফ অল সোশ্যাল অ্যাক্টিভিটিস, এন্ড আমি কিভাবে বলবো আর কি, আপনার বুঝতেছেন। সো উনারা মানসিকভাবে, এবং চাচি উনি নিজেও ভালো নাই, বুঝছেন, এবং গত 15 বছর 16 বছর এই ফেসিবাদী সরকার উনাদেরকে এমন একটা মানসিক যন্ত্রণার মধ্যে বিভিন্ন ভাবে আপনার নজরদারি, গোয়েন্দা নজরদারি, বিভিন্ন ধরনের প্রক্রিয়া সৃষ্টি করে এমন একটা বিপর্যস্ত পরিবেশ সৃষ্টি করে উনাদেরকে মানসিক ভাবে একটা আপনার দুর্বল করে রেখে দিয়েছে। আসলে আমার মনে হয় উনারা এখনো ভয় পায়। সো আপনাদের পক্ষ থেকে যদি সরকারের কাছে কোনো আবেদন না করা হয়, বর্তমান সরকারের কাছে, যে আমরা ওনার খোঁজ চাই? জি, তো আমি 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 পরিবারের ওরই এক আপন চাচার সাথে আমি যোগাযোগ করেছিলাম, সো আমার সাথে আলাপ হয়েছে, এবং উনারা বলেছে, আমি বললাম এরকম একটা টেলিভিশন ইয়েতে আমি উনাদের সাথে কথা হইতে পারে, তো ওরই আপন চাচা আমাকে বলেছেন যে ঠিক আছে, তুমি যদি উনারা আপনাদেরও হেল্প চেয়েছেন, অনেস্টলি, জি, বুঝছেন, উনারা আপনাদেরও সাহায্য চেয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যদি, বিকজ আপনাদের মিডিয়া, আজকে আমি এখানে একটু অপ্রাসঙ্গিক একটা কথা বলে ফেলি, আজকে এই ফেসিবাদী সরকার নামার পেছনে ছাত্রদের সাথে যদি আরো একটা বিষয় কাজ করে থাকে, তাহলে বিদেশে আমাদের বাংলাদেশে আপনাদের মতো যারা মিডিয়ারা, হ্যাঁ, ওনাদের অনেক একটা অনবদ্য ভূমিকা আছে। আপনারা নির্ভয়ে অনেক কিছু করেছেন, অনুষ্ঠান করেছেন, টকশো করেছেন, এনিওয়ে, তো আপনাদেরও একটা অদম্য শক্তি আছে, সাহস আছে, এবং আপনাদেরও ওনারা সহযোগিতা চেয়েছেন, এবং আমিও ব্যক্তিগতভাবে আমার কোনো সুযোগ থাকলে আমি সরকারকে ফর্মালি আমি সরকারকে অনুরোধ করব, শুধু মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক না, শুধু মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক না, যতজন মানুষ আপনার এখন পর্যন্ত এভাবে আপনার নিখোঁজ আছেন বা যারাই আপনার হয়েছেন, আমরা সকলের চাই আপনার একটা এটলিস্ট আরেকটা কথা হইলো কি, আপনার সকলের খোঁজ চাই, কি অবস্থার মধ্যে আছেন। হ্যাঁ, যদি বর্তমান সরকার যদি এই কথা বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি এই কথা বলেন, হ্যাঁ, এই ধরনের একটা স্টেটমেন্ট দেন, মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক
সে জঙ্গি তৎপরতার সাথে ইনভলভ ছিল, সে দেশদ্রোহী কাজ করেছে, সে আপনার উল্টাপাল্টা করছে, ইত্যাদি 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 ইত্যাদি, কোনো অসুবিধা নাই, আমরা মেনে নিব। বা সে নাই সেটাও আমরা মেনে নিব, বা সে আছে তাকে শাস্তি, সে ধরা খেলে তাকে শাস্তি পাইতে হবে, এটাও আমরা মেনে নিব। বাট আমরা তো জানতে চাই, আমরা জানতে চাই কারণ হইল কি, আমি আপনাকে এখানে আরেকটা তথ্য দেই, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি দেই, সেটা আপনাদের কাজে লাগবে। কিছুদিন আগে আমি একটা টক শো দেখছিলাম, ওই যে আপনার খুবই জনপ্রিয় আপনার বাংলাদেশের সাংবাদিক মুস্তফা ফিরোজ সাহেবের, মুস্তফা ফিরোজ, উনি অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক সাহেবকে মেহমান করে আপনার ওনার টক শোতে এনেছিলেন। সো কর্নেল আব্দুল হক সাহেব প্রসঙ্গক্রমে মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হককে টেনে আনেন উনার টক শোতে, এবং মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের উনি ভূয়সী প্রশংসা করেন কর্নেল আব্দুল হক সাহেব। এরপরে কর্নেল আব্দুল হক সাহেব বলেন যে জিয়া ওর আন্ডারে একবার সে কাজও করেছে, হ্যাঁ, ক্যাপ্টেন থাকা অবস্থায়। সো জিয়া সম্পর্কে তিনি অসাধারণ, অবর্ণনীয় তিনি আপনার গুণগান করেন, এবং তিনি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেন। এবং কর্নেল আব্দুল হক সাহেব নিজেও কিন্তু একটা আপনার যে টক শো অনুষ্ঠান পরিচালনা করেন এবং সঞ্চালকের ভূমিকা পালন করেন। তো কর্নেল আব্দুল হক সাহেব একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে যেদিন, কারণ জিয়া ঠিক, আমি কিন্তু ওনার কথাগুলো আমি মোটামুটি ওনার কথাগুলো বলতেছি, যে মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক সে বাংলাদেশ আর্মিতে আপনার ইনফরমেশন টেকনোলজির উপরে তার একটা দায়িত্ব ছিল, তার একটা কাজ ছিল। সে যখন সে পোস্টে ছিল, একজন স্পেশালি একজন মেজর জেনারেল সাহেব তাকে রিক্রুট করেছিল যে জিয়া ইজ এ ড্যাম স্মার্ট অফিসার, আই নিড জিয়া ফর টেকিং কেয়ার সাম অফ দ্য ইম্পর্টেন্ট আইটি থিংস ইন বাংলাদেশ আর্মি। সো এবং হি ওয়াজ সো ব্রিলিয়েন্ট আপনার সেই ইনফরমেশন টেকনোলজিতে। তখন সে হক সাহেব যেটা বলেন, মেজর জিয়া এক সময় দেখতে পায়, এক সময় আবিষ্কার করে যে ডিজিএফআই তে এরপরে উনি নিখোঁজ হয়েছে, এরপর থেকে আপনার মেজর জিয়া নিখোঁজ। ওকে, থ্যাংক ইউ। আলী আহমেদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? কর্নেল আলী আহমেদ, উনি বোধহয় একটু ইয়েতে আছেন। সো আপনাদের পরিবারের পক্ষ থেকে এখন অ্যাপিলটা হচ্ছে এইটা যে আমাদের মানে উনি দোষী হোক নির্দোষী হোক, যে কোনো ব্যাপারই হোক, মানে ওনার যাতে উনি আছে না নাই, উনি কোথায় আছে না আছে, এই বিষয়টি সরকার যাতে আপনাদের অবহিত করে, তার পরিবারের পক্ষ থেকে এটাই আপনাদের অ্যাপিল। আরেকটা জিনিস মাননীয় সঞ্চালক ভাই, আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, ওই যে আপনি একটা প্রশ্ন করেছিলেন শ্রদ্ধেয় কর্নেল সৈয়দ আলী আহমদ সাহেবকে, যে ইউএসএ $50 লাখ ডিক্লেয়ার দিয়েছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য। সে এটা হচ্ছে কি আপনার ওই যে বাংলাদেশে ওই যে আপনার খেয়াল আছে কিনা, ওই যে অভিজিৎ রায় এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, উনি তো আপনার যে বাংলাদেশি আমেরিকান একজন নাগরিক, ঠিক আছে? তো এইটা মানে আমরা যেটা শুনতে পারছি আর কি, এটা বাংলাদেশ ওই ফেসিবাদী সরকার পুরাটা দায়ভার এটা জিয়ার উপরে চাপাই দিচ্ছে, যে জিয়ার হুকুমে, হ্যাঁ, জিয়ার আদেশে আপনার অভিজিৎকে হত্যা করা হয়েছে, এবং আমেরিকাকে খুব সম্ভব এরকম একটা গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়েছে, এবং আমেরিকা আপনার তার বাংলাদেশি তার সিটিজেন, ইউএস সিটিজেন। আমার ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে হইলে আপনি জানেন সেটা আমেরিকা অ্যাকশন নিবে। তো ঠিক বলতেছে নাকি ভাই? জি বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এইরকম একটা আমাদের কাছে কেন জানি মনে হইতেছে ভাই এগুলা সব সাজানো নাটক, বুঝছেন? কোথায় অভিজিৎ আর কোথায় মেজর জিয়া। হ্যাঁ, জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আলী আহমেদ ভাই, আপনি তো এখন ঘুমাবেন, বাট আপনার কাছে লাস্ট একটু জিনিস জেনে নেই, যে উনি যেটা বললেন যে আর্মির ইনসাইড যে রয়ের কথা উনি বলেছেন, এবং উনি আর্মি টেকনোলজিতে ছিলেন। সো এই যে ক্লেম, এই ক্লেমের ব্যাপারে আপনার কোনো কমেন্ট আছে কিনা? আমি অপারেশনের সঙ্গে জড়িত নই, সুতরাং এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি আমার জবাবে আপনার মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে এবং আন্তর্জাতিক মহলের কাছে জিয়াউল হকের মুক্তি দাবি করছি,
সে যদি বেঁচে থাকে তাকে মুক্তি দেওয়া হোক, যদি তাকে কেউ গুম করে মেরে থাকে সেটাও প্রকাশ করা হোক। এবং এই ব্যাপারে আপনাকে হেল্প করতে পারে আমাদের একজন অফিসার, সে হচ্ছে আপনার এই তো নামটা ভুলে গেলাম এখন, আমেরিকাতে আছে, ফর্সা সুন্দর ছেলেটা, কি যেন নাম, দেলোয়ার, মেজর দেলোয়ার। আচ্ছা, মেজর দেলোয়ার আপনাকে হেল্প করতে পারবে, কারণ দেলোয়ার মোটামুটি জাউল হককে অনেক বেশি করে চিনবে। আচ্ছা, এটা আপনি মেজর দেলোয়ার সাহেবের সাথে আমাদের যোগাযোগ নেই, বাট আমরা চেষ্টা করবো ওনাকে খুঁজে বের করার। ওনার সাথে যে যোগাযোগ হয় দেন ডেফিনেটলি আমরা ওনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ আপনাদের, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ হক। যদি আপনি তো বলেছেন অলরেডি আপনার পরিবারের পক্ষ থেকে আপনার যে অ্যাপিল, সো লেটস সি হোয়াট হ্যাপেন। আমরা যদি কোনো আমাদের কাছে কোনো তথ্য আসে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।